আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। গত ৯ মাসে বাংলাদেশে যে রাজনীতির সুবাতাস বইছে, তাদের জন্য যারা গত বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলই সর্বশীর্ষে। একটি সময় এই দুটো রাজনৈতিক দলের মধ্যে বন্ধুত্ব ছিল। এখন এটি প্রতিযোগিতার পর্যায় অতিক্রম করে রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে। এবং এই যে শত্রুতায় পরিণত হয়েছে, সেই শত্রুতার পরিবেশ এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা কিছু দরকার, যেখানে যা কিছু দরকার, সেই বিষয়ে জামাত এবং বিএনপি পরস্পরের সঙ্গে মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছে, তার কিছু নমুনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। যেটি শিবির এখন করে, এই কাজটি কিন্তু ওই সময়টাতে ছাত্রলীগ এবং এখনকার মতো ছিল না। তারা চাঁদাবাজি, মাস্তানি যা কিছুই করতেন, এগুলো করে ক্যাডাররাও ওই দলীয় যারা নেতাকর্মী আছেন তাদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। বাংলাদেশে গেছে তিনটি নির্বাচন, ৯১, ৯৬, ২০০১। এই তিনটি নির্বাচনে দলকে ক্ষমতায় আনার জন্য ছাত্রলীগ এবং ছাত্রদল নিয়ামক যে ভূমিকা পালন করেছে। পরবর্তীতে দুটো রাজনৈতিক দলই, ছাত্র শিবির যেখানে অস্ত্রবাজি করা দরকার সেটা করার জন্য তাদের প্রস্তুতি আছে, যেখানে তাদের অর্থ বিনিয়োগ করা দরকার, মানে ছাত্রলীগ এবং ছাত্রদল যা কিছু করেছে ৮০-র দশকে, সেই কাজগুলো করার মতো সামর্থ্য এখন তাদের নেই। কিন্তু তাদের দুটো সংগঠনকে মোকাবেলা করার জন্য করে জামায়াতে ইসলামী ওইভাবে একটা নির্বাচনী বৈতরণী পার করা এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে প্রতিদিনই বিএনপি জামাতের কাছে ডাব্বা খাচ্ছে। আমি যেভাবে আমিরে জামাত শব্দটি উচ্চারণ করেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে, এটি দল হিসেবে জামাতকে যে কতটা এগিয়ে দিয়েছে, এইটা এখন হাড়ে হাড়ে বিএনপি টের পাচ্ছে। জামাত প্রশাসনে সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, কূটনৈতিক পাড়াতে আমেরিকার সঙ্গে, চীনের সঙ্গে, কাতারের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, তারপর আমেরিকার সঙ্গে, এরপর তুরস্কের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গে যে একটা ধারাবাহিক সম্পর্ক তারা গড়ে তুলেছে এবং এখন পর্যন্ত প্রতিটি সম্পর্ক তারা ওন করছে। এখন যদি চীন বিএনপির ৫ জনকে দাওয়াত করে তাদের দেশ ভ্রমণ করার জন্য, এক সপ্তাহের মধ্যে জামাতের ১০ জনকে তারা দাওয়াত দেয় ভ্রমণ করার জন্য। এই যে এখন কাতারে একটা বৈঠক হচ্ছে, আমি যখন বৈঠক মানে যাকে বলা হয়, আজকে ভিডিওটি যেই দিন করছি বৃহস্পতিবার, মে মাসের ৩০ তারিখ, এই সময়টিতে কাতারে একটা বৈঠক হওয়ার কথা বা হচ্ছে, গোপন বৈঠক, যেটি নিয়ে আমরা সবাই জানি। সেখানে বলা হচ্ছে যে সেখানে জামাতের আমিরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে কাতারে পাক ভারত উপমহাদেশের রাজনীতির অনেক কিছু মীমাংসিত হয়েছে, বিষয়গুলো কাতারে মীমাংসিত হয়েছে। ফলে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কাতারে বৈঠক হচ্ছে এবং সেখানে বিএনপির কেউ নেই, নো ওয়ান, এবং তারা মনেও করছে না যে বিএনপির কাউকে দরকার। আর জামাত যাদের সঙ্গে সম্পর্কটা করে ফেলেছে তাদের মধ্যে এই মেসেজটি চলে গেছে যে এরা ইমানদার লোক, হকদার লোক, এরা এই কথা থেকে বাইরে যাবে না। ফলে কি হচ্ছে, জামাত এবং বিএনপির মধ্যে কূটনৈতিক অঙ্গনে তারা যে প্রতিযোগিতা করছে, সেই প্রতিযোগিতায় জামাত যে সুবিধাজনক অবস্থানে আছে অনেক কম জনসমর্থন নিয়ে এবং অনেক কম জনবল নিয়ে, কেবলমাত্র প্রযুক্তিগত কারণে, কৌশলগত কারণে। যেমন আমি ধরুন প্রত্যেকটা লোক সংবাদপত্রের আপনি গিয়ে দেখেন জামাত বিরোধী একটা শব্দ বাংলাদেশে কোনো পত্রপত্রিকায় আসছে না। এর কারণ হলো ওই জায়গাগুলোতে তাদের যে মার্কেটিং, তাদের যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং বিএনপির কেউ নেই, নো ওয়ান, কেউ নেই। তো জামাত এই কাজগুলো কাদের দ্বারা করাচ্ছে? গুরুত্বপূর্ণ লোক দ্বারা করাচ্ছে। সরাসরি আমিরে জামাত যদি একজন ইউটিউবারকে ফোন করেন বা একজন ফেসবুকারকে ফোন করেন, অথবা তার অফিসে করতে পারছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে। ফলে কি হলো, তারা যা
তাদের প্রাপ্য সমাজ থেকে, রাষ্ট্র থেকে, তারপর প্রশাসন থেকে, রাজনৈতিক যারা এলাই মিত্র রয়েছে তাদের থেকে, এবং যারা প্রতিদ্বন্দ্বী তাদের থেকে। এই জায়গাতে বলতে গেলে বিএনপি ডাব্বা খাচ্ছে। এখন ধরুন জামাতের আমির সরাসরি চরমোনাই পীরের সাহেবের সঙ্গে দেখা করছেন, সরাসরি তিনি হেফাজতের নেতাদের সঙ্গে দেখা করছেন নিজে গিয়ে, মানে তাদেরকে ডেকে এনে না। তো সেখানে যদি চরমোনাই পীর সাহেবের দরবারে মির্জা ফখরুল সাহেবও যান, ওটা হয় না। ওখানে জামাতের আমিরের জায়গাতে কেবলমাত্র তারেক রহমান সাহেবকে মানায়, আর কাউকে না, অথবা বেগম জিয়াকে। কিন্তু এই যে একটা অসম যে যাকে বলা হয় একটা ফ্র্যাকশন হচ্ছে, এই ফ্র্যাকশনে বারবার শুধু বিএনপি পেছনে যাকে বলা হয় চলে যাচ্ছে। যেমন শেখ হাসিনা যে কাজটি করতেন সরাসরি, তিনি 90% কাজ নিজে করতেন সরাসরি। বিএনপি ধরেন মির্জা ফখরুলকে একটা কথা বলা দরকার, ডক্টর কামালকে একটা কথা বলা দরকার, কনফিউজ করা দরকার, ইভেন ইলিয়াস আলীর ওয়াইফের সাথে কথা বলা দরকার, তিনি ওবায়দুল কাদেরকে ব্যবহার করেননি, কাউকে না, সরাসরি নিজে ডাইরেক্ট। ফলে কি হচ্ছে, তিনি অনেক মানুষকে কনফিউজ করে দিতে পেরেছেন, অনেক মানুষকে নিউট্রাল করে দিতে পেরেছেন, অনেক মানুষকে ভয় দেখাতে পেরেছেন, এবং অনেক মানুষকে একেবারে ভ্যানিশ করে দিতে পেরেছেন। এরকম সরাসরি। তো রাজনীতিতেও জামাত যে কাজটি করছে, সেই কাজটি হলো আমিরে জামাত সরাসরি সব কিছু করছেন, এবং তার সঙ্গে একটা শক্তিশালী গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন, যে অন্তত 10 জনের একটা শক্তিশালী গ্রুপ, তারা একই ভাষায় কথা বলছে, একেবারে মিলিটারি প্যারেডের মতো করে একই গতিতে চলছে, এবং সব কিছু সিস্টেমেটিক ওয়েতে তারা করছে। তাদের মামলাগুলো দেখেন, সব নিষ্পত্তি হয়ে গেছে। তাদের যে লয়ার্স প্যানেল রয়েছে নিম্ন আদালতে, জেলা শহরে, উপজেলা শহরে, তারপর শেষে সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন যে তাদের মামলাগুলোকে তারা কীভাবে সারিবদ্ধভাবে জিরো করে দিয়েছে, এবং জিরো করে দিয়ে তারা এটিএম আজহার সাহেবের মতো মানুষকে তারা কারাগার থেকে বের করে নিয়ে আসছে। অসম্ভব একটা বিষয়। অথচ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আইনি সেবা দেওয়ার জন্য বিএনপির হাজার হাজার যে লয়ার আছেন, তারা বিনামূল্যে জামাতের মতো কোনো একটি মামলা নিষ্পত্তি করে দিয়েছেন, কাউকে একটা টেলিফোন করেছেন, তাতে করেনই নাই। উল্টে ফেলে আওয়ামী লীগের মামলা কি করে বেশি টাকা নিয়ে সেই মামলায় জামিন করানো যায়, আওয়ামী লীগের নেতাদের পক্ষে দাঁড়ানো যায়, এই সকল মহাকেলেঙ্কারিতে ইতিমধ্যে বিএনপির অনেক আইনজীবী দাঁড়িয়ে গেছেন। ফলে যে প্রতিযোগিতাটা হচ্ছে, সেই প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযুক্তিগত দিকে, অর্থাৎ প্রথমে ধরেন এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিএনপির একজন খুব সমর্থক আমার ফেসবুকে আমার সঙ্গে সম্পৃক্ত আছেন, তরুণ সাংবাদিক, আমি এখানে নাম বললাম না, খুবই মেধাবী। একটা সময় আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে জনমত গঠন করতে গিয়ে একেবারে শীর্ষ ভূমিকা পালন করেছেন, এবং সে প্রথম কয়েক মাস ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। পরবর্তীতে তিনি হতাশ হয়ে পড়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির কর্মকাণ্ডে, এবং তিনি বিএনপিকে সমর্থন দিচ্ছেন, এই মুহূর্তে সমর্থন দিচ্ছেন। তো সমর্থন দিতে গিয়ে তিনি বেশ আফসোস করে কয়েকদিন আগে একটা কথা বললেন, সেটি হলো এই যে তারুণ্যের যে সমাবেশ হলো, সেই সমাবেশ দেখে তিনি অভিভূত। তিনি বললেন যে এদের এই যে লক্ষ লক্ষ মানুষ, এদের কি ফেসবুক অ্যাকাউন্ট নেই, এদের কি ইউটিউব চ্যানেল নেই, এরা কি যে সেটা কমেন্টও করতে পারে না দলের পক্ষে, অথচ এদের চাইতে 10 গুণ কম জনসমর্থন নিয়ে জামাত পুরো সামাজিক মাধ্যমে যে রাজত্ব করছে, হাইপ তোলা এবং প্রতিপক্ষকে উলঙ্গ করে দেওয়া, সব কিছু তারা যেভাবে করছে, এবং এখানে আনকন্ডিশনালি, কখনো তারা কনফিউজড হয় না। যেমন ধরুন জামাতের একজন শীর্ষ নেতা যিনি ইন্তেকাল করেছেন, সম্মানিত ব্যক্তি, তার একটা টেলিফোন রেকর্ড ছড়িয়ে পড়ল, খুবই অশ্লীল অশ্রাব্য। ওই সময়টা তো এরকম ছিল না, সেই অনেক আগে তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, এরকম একটা টেলিফোন, এবং তিনি তার এক প্রেমিকার সঙ্গে কথা বলছেন, খুবই সম্মানিত একজন জামাত নেতা। কিন্তু ব্যাপার হলো যে জামাতের কেউ এই কথাটা বিশ্বাস করেনি, এবং তারা যদি কেউ বিশ্বাস করেও থাকে,
কেউ যদি এই প্রসঙ্গ আসতো তো বলে যে না এটা হয় না, ওনার দ্বারা এটা সম্ভব নয়। এখন ধরেন তদ্রূপ এই যে জামাতের যে সকল ইউটিউবাররা রয়েছেন, তাদেরকে নিয়ে যে সকল কেলেঙ্কারি ছাপা হচ্ছে, বলা হচ্ছে, জামাতের লোকজন কিন্তু তাদেরকে ছাড়বে না। বিএনপি হলে তাদেরকে দুটো লাথি মেরে কিন্তু তাদেরকে রেখে চলে যেত। জামাত তাদেরকে ছাড়বে না। তাদের পক্ষ অবলম্বন করবে এবং বলবে যে না, ঠিকই করেছে বা এটা হতে পারে না। এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ভারতের রয়ের কাজ এটা, এটা ডিজিএফ এর কাজ, এটা গোয়েন্দা সংস্থার কাজ। তারা এই লোকদেরকে অপদস্থ করার জন্য এই কাজগুলো করেছে। পেইড এজেন্ট দ্বারা এই কাজগুলো করেছে। তিনি আসলে এই কাজ করতে পারেন না। এগুলো সবই এখন তো এআই দিয়ে জেনারেট করে অনেক কিছু করা যায় এবং এই কথাগুলো জামাতের প্রত্যেকটা লোক মানে সমস্বরে কথা বলে তাদের যে ইউনিটি যেভাবে রাখছে, বিএনপির লোকজন তো প্রশ্নই আসে না। বিএনপির যে কোনো লোককে আপনি যার বিরুদ্ধে যান আপনি লাগিয়ে দিতে পারেন, কনফিউজ করে দিতে পারেন। একজনকে একটা কথা আপনি বলবেন, সে মুহূর্তের মধ্যে পিছন থেকে চলে আসবে। তো এই যে একটা অবস্থা চলছে, এই অবস্থাতে যে প্রতিযোগিতা, সেখানে প্রতিদিনই জামাত এবং বিএনপি এর মধ্যে বিএনপি ডাব্বা খেয়ে চলছে। এখন এই ডাব্বা খেয়ে যতক্ষণ না পর্যন্ত এসে সফলতার জায়গায় না আনতে পারবে, ততদিন পর্যন্ত নির্বাচন সে ডিসেম্বরের কথাই বলা হোক কিংবা জুনেই হোক, বা রাজনৈতিক যে সফলতা, সেই সফলতার প্রাপ্তিতে এরশাকে মেয়র পদ হোক, তাবিদ আওয়ালের মেয়র পদ হোক কিংবা অন্য যা কিছুই হোক, এইগুলোর শুভ ফল বিএনপির ঘরে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।